এবং একদিন করেই যদি আমি এটাকে শেষ করে দেই টিভি কিংবা ফোকাস করার জন্য, তাহলে আমার জনবান্ধব কোনো কাজ আমি আর করতে পারবো না। যেখানে সিটি কর্পোরেশনের ফান্ডেই নেই, সেখানে প্রায় 1400 কোটি টাকার টেন্ডার করে গেছে এবং অলরেডি অনেকগুলো ম্যাক্সিমাম সেই কাজগুলোর ওয়ার্ক অর্ডার দিয়ে গেছে। কথা বলবো কম, কাজ করব বেশি, এ হলো আমার প্রত্যাশা। দায়িত্ব গ্রহণ করার পরেই আপনি যে প্রশ্নটি করলেন মশার বিষয়, এই মশা নিয়ন্ত্রণে রাখা এবং ঢাকা শহরকে ক্লিন এবং গ্রিন করার জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একদম সুনির্দিষ্ট একটা নির্দেশনা আছে আমাদের প্রতি এবং নগরবাসীর প্রতি তার একটা প্রতিশ্রুতি আছে। সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে আস্থা এবং বিশ্বাস জায়গা থেকে। সেই আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আমি এই মশা নিয়ন্ত্রণ সহ আরও আনুষঙ্গিক পরিষ্কার পরিচ্ছন্নের যে বিষয়টা আছে, নগরবাসী যেটা চায় যে তারা নির্বিঘ্নে হেঁটে শহরে ঘোরাফেরা করবে, দুর্গন্ধ থাকবে না, সেই পরিবেশকে ফিরে আনার জন্য আমার পক্ষ থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। বিষয়টা হলো, আমি যোগদান করেছি মাত্র 2 দিন হয়েছে। আপনারা জানেন এর আগে নির্বাচিত কোনো সরকার বাংলাদেশে ছিল না, একটা অস্থায়ী একটা গভর্নমেন্ট ছিল। এর আগে যারা সরকারে ছিলেন 17 বছর তারা কি কাজ করেছে বিভিন্ন পর্যায়ে তারা দায়িত্ব পালনকালে আপনারা সেটি অবগত আছেন। এই সব কিছু মিলে দীর্ঘদিনের একটা জট বাঁধা সমস্যা, সেই সমস্যাকে মোকাবেলা করতে হচ্ছে এখন আমি দায়িত্ব গ্রহণের পরে। আমি দায়িত্ব পাওয়ার সাথে সাথেই সকল ডিপার্টমেন্টাল যারা প্রধান আছেন, যিনি দায়িত্বে আছেন একজন ব্রিগেডিয়ার জেনারেল, তিনি তার সাথে আমি পার্সোনালি মিটিং করেছি। কথা বলে আমরা এই মশা নিধনের বিষয়টাকে গুরুত্ব দিয়ে ইতিমধ্যে নির্দেশনা দিয়ে দিয়েছি এবং আমাদের যে পরিকল্পনাগুলো আছে সেই পরিকল্পনার মধ্যে ওয়ার্ড ভিত্তিক, যেহেতু আমাদের এখন কোনো কাউন্সিলর নেই, সেই কারণে আমরা আমাদের মতো করে যারা ইয়াং যুব সমাজেরা আছে, যারা সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চায়, তাদেরকে অ্যাকুমিলেট করে আমরা কাজগুলো করার চেষ্টা করি। দেখেন, সময়ের সময় বেঁধে দিয়ে তো আসলে কোনো কিছু করা যায় না। প্রথম কথা হলো কাজটাকে শুরু করতে হবে। আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকেই আমরা যেই খালগুলো আছে, নর্দমা ড্রেন, সুয়ারেজের যে ব্যবস্থাগুলো একদম জমাট বেঁধে গেছে, যেখানে পানি চলাচলের কোনো সুযোগ থাকে না, একটু বৃষ্টি হলেই তখন ওইখান থেকে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়। তা আমরা খাল খনন এবং যেই ঢাকা শহরের বিভিন্ন ওয়ার্ডে যেই ছোট ছোট খালের মধ্যে ময়লা আবর্জনাগুলো থাকে সেগুলি পরিষ্কারের মধ্যে শুরু করব আমরা আগামী সপ্তাহ থেকে। এটা নিয়ে আজকে ডিএনসিসিতে কর্মরত যারা আছেন দায়িত্বপ্রাপ্ত পরিবেশের কর্মকর্তা, তাদের সাথে আমরা মিটিং করে আমি একটা নির্দেশনা দিয়ে দিয়েছি। আশা করছি সোমবার থেকে আমরা একটা কাজ শুরু করতে পারবো। এই যে বর্জ্য ব্যবস্থাপনায় যে টেন্ডারের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে বর্জ্য পরিষ্কারের জন্য যে টেন্ডার হয়ে থাকে, সবসময় দেখা যায় আপনার কথা মতো যে সরকারি দলের লোকেরা করে। আসলে বিষয়টা এভাবে না দেখে যদি আমরা একটু অন্যভাবে দেখি, যারা এই বর্জ্য ব্যবস্থা একটা কন্ডিশন থাকে, যাদের ইকুইপমেন্ট থাকবে, যাদের জনবল থাকবে, তাদেরকে কিন্তু টেন্ডারগুলো দেওয়া হয়। তাদের সেই জায়গা থেকে যদি কেউ টেন্ডার দিয়ে এবং ডিএনসিসির যেই নিয়ম কানুনগুলো আছে সেগুলোকে যারা ফুলফিল করতে হবে তাদেরকে কাজগুলো দেওয়া হয়। এখানে দলীয় কোনো বিষয় নয়, এটা আমরা কথার কথা এক একটা রাজনৈতিক দলকে ঘায়েল করার জন্য এই কথাগুলো আমরা বলে থাকি সবসময়। তো আমরা চেষ্টা করব যারা কাজ করতে পারবে, যাদের ইকুইপমেন্ট সার্ভিস আছে, যাদের জনবল আছে, যারা কাজগুলো সম্পূর্ণ করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাদেরকে কাজ দেওয়া। আপনি বলতে চাচ্ছেন সক্ষমতা যাদের আছে তাদের অবশ্যই, এবং তারা কাজ ঠিকমতো করছে কিনা সেটা আপনারা পর্যবেক্ষণ। অবশ্যই। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। ইতিমধ্যে এই যে পরিবেশের সাথে যে কথাটা বললেন, পরিবেশ মন্ত্রণালয় বারবার এটাকে বিরোধিতা করছে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমিনবাজারে একটা ডাম্পিং আছে, আপনারা জানেন। আমিনবাজারে সেই ডাম্পিং থেকে চায়না কোম্পানির সাথে একটা কথা চলছিল যে সেখান থেকে ময়লা আবর্জনা থেকে একটা উৎপাদন করবে। সেই উৎপাদনটাকে যদি চায়না কোম্পানির সাথে বাংলাদেশ ডিএনসিসি সহ সরকার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটা চুক্তি হওয়ার কথা, শুধুমাত্র পরিবেশ ছাড়পত্রের কারণে এই জিনিসটা আটকে আছে। তা আমরা মনে হয় আগামী সপ্তাহে
দক্ষিণ সিটি যিনি প্রশাসক আছেন এবং আমি স্থানীয় সরকারের একজন প্রতিমন্ত্রী সেখানে ভিজিট করার একটা কথা আছে। সেই ভিজিট করার পরে এখানে আমাদের জলবায়ু মন্ত্রণালয় এটার সাথে সম্পৃক্ততা আছে। হ্যাঁ, গতকালকে আমি ওই মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আব্দুল আল মিন্টু সাহেবের সাথেও কথা বলেছি। এই বিষয় নিয়ে অতি দ্রুততম সময়ের মধ্যে একটা সমাধান হবে বলে আমি মনে করি। আমি একটু আগে আপনাকে বলেছি আমরা খাল খনন শুরু করব, ময়লা আবর্জনা পরিষ্কার করা শুরু করব এবং একদিন করেই যদি আমি এটাকে শেষ করে দেই টিভি কিংবা ফোকাস করার জন্য, তাইলে আমার জনবান্ধব কোনো কাজ আমি আর করতে পারবো না। এটা চলমান থাকবে, অব্যাহত থাকবে। যতদিন ডিএনসিসি থাকবে, যতদিন আমি দায়িত্বপ্রাপ্ত থাকবো, এটাকে চলমান রাখার চেষ্টা করব। দেখেন, ফুটপাত যানজট নিরসনের জন্য ডিএনসিসি ইতিমধ্যে অনেকগুলো কার্যক্রম শুরু করার কথা ছিল। আমরা পিছনে গত যিনি প্রশাসক ছিলেন বারবার দেখেছি, হুঙ্কার দিয়ে কথা বলেছে। আমি দায়িত্ব গ্রহণ করার পরে, যেহেতু আপনি প্রশ্নটা করেই ফেলেছেন, দায়িত্ব গ্রহণ পরে অনেকগুলো অনিয়ম দেখেছি আমি। যেখানে সিটি কর্পোরেশনের ফান্ডেই নেই সেখানে প্রায় 1400 কোটি টাকার টেন্ডার করে গেছে এবং অলরেডি অনেকগুলো ম্যাক্সিমাম সেই কাজগুলোর ওয়ার্ক অর্ডার দিয়ে গেছে। যেখানে ফান্ডেই নেই সেখানে আমি টেন্ডার দিতেই পারি না। তো এটা একটা অনিয়ম। ইতিমধ্যে ডিপার্টমেন্টাল যারা এই কাজের সাথে জড়িত তাদের সাথে আমি কথা বলেছি। যেখানে নৈতিকতার জায়গা থেকে যেই কাজগুলো হয়নি সেই ফাইলগুলো আলাদা করে আমাকে একটা তালিকা দেওয়ার জন্য, সোমবারের মধ্যে তালিকা দিলে সেটা নিয়ে আমি যদি অনিয়ম থাকে একটা অডিটের মাধ্যমে সেটাকে আমি কার্যকরী করার জন্য আমি চেষ্টা করব। ঢাকা শহরের ফুটপাথগুলো এখন একদম রাস্তার মধ্যে দোকানপাট সব কিছু দেখছেন। এটা তো দীর্ঘ অনেক বছর যাবত এটা চলমান। আমি দায়িত্ব নিয়েছি মাত্র 2 দিন। আমি যানজট নিরসন করার জন্য ট্রাফিক ডিসি যারা আছে তাদের সাথে এখন আমি মিটিংটা করতে পারিনি। তাদের সাথে বৈঠক করে একটা সম্মিলিতভাবে এটা একটা ভালো উদ্যোগ নিয়ে এই ফুটপাত থেকে যাতে জনগণ রেহাই পেয়ে তারা সরাসরি ফুটপাত দিয়ে হাঁটা চলা করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করব, যাতে করে ফুটপাতে যাতে কোনো দোকানপাট না থাকে। কিন্তু কথাটা হলো, সামনে রমজান মাস শেষ হলে আমাদের ঈদ, এই ঈদের আগে নিম্ন আয়ের যে মানুষগুলো আছে তারা কিন্তু ফুটপাতে দোকানদারি করে এবং নিম্ন আয়ের মান যারা আছে তারা কিন্তু ফুটপাত থেকেই আপনার ঈদের শপিংগুলো করে থাকে। মানবিক কারণে হয়তো এই বিষয়টাকে আমরা একটু মানবিক দৃষ্টি থেকে ঈদের পরে আমরা এই বিষয়গুলো নিয়ে করলে মনে হয় সবার জন্য ভালো। দেখেন, আমরা তো একটা রাজনৈতিক দলের কর্মী এবং গত 12 তারিখে বাংলাদেশে অনেক দিন পরে একটা ভালো নির্বাচন হয়ে গেল। নির্বাচনের পরে জনাব তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন, প্রধানমন্ত্রী হয়েছেন। সেই আলোকে আমরা জনকল্যাণে আমরা জনগণের কাছে যে অঙ্গীকারগুলো করেছি সেটিকে বাস্তবায়ন করতে হলে আমার দলের যারা নেতৃবৃন্দ আছেন, স্বেচ্ছাসেবী যারা আছেন তাদেরকে কাজে লাগাবো। এই কারণে কাজে লাগাতে হবে, আমাদের সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী যারা আছে তাদের সংখ্যা কিন্তু খুবই নগণ্য। 54টা ওয়ার্ডে 2500 পরিচ্ছন্ন কর্মী দিয়ে কোনোভাবেই পরিচ্ছন্ন কাজগুলো সমাপ্ত ঘটানো যায় না। এখন উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রায় 2500 কর্মীরা প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্ন কাজে থাকে এবং এর বাইরে আউটসোর্সিং হিসাবে আরও 2000 নিউ ডেইলি বেসিসে যেটা, সেখানেও প্রায় অর্ধেক কর্মী এখন আর নেই। তারা আজকে আমি মিটিং করার পরে যেটা জানতে পেরেছি, এই ব্যাপারে আলোচনা করে আমরা ওয়ার্ড ভিত্তিক একটা টিম করে মনিটরিং করার জন্য তারা প্রতিদিন তারা আসলেই কাজগুলো করছে কি না, এটার জন্য আমরা স্থানীয় যারা বিভিন্ন কাউন্সিলর প্রার্থী কিংবা বিভিন্ন ধরনের সমাজসেবী কাজের সাথে জড়িত আছে তাদেরকে একটু সম্পৃক্ত করব। এই বিষয়ে একটা সিদ্ধান্ত হয়ে গেছে। এই খেলার মাঠ নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আমি ঢাকা 15 আসন থেকে যখন নির্বাচনকে আমার একটা অঙ্গীকার ছিল, আমার নির্বাচনী আসনে আমি যুব সমাজের একটা দাবি ছিল জোরালো যে আমি নির্বাচিত হলে এখানে একটা খেলার মাঠ করে দিব। তো এখনও সেই দাবি থেকে আমি সরে দাঁড়াইনি। আমি একটা খাস জমি দেখার চেষ্টা করছি, একটা খেলার মাঠ করার আমার চিন্তা ভাবনা আছে। নগরবাসীর সঙ্গে আপনার সম্পর্কটা আপনি কেমন দেখতে চান? নাগরিকদের জীবন মান কেমন হওয়া উচিত, এই বিষয়ে আপনার প্রত্যাশা? দেখেন, আমি একটা কথা একটু আগে বলেছি, আমরা দীর্ঘদিন জনগণের সাথে কাজ করার চেষ্টা করেছি। আমি আমার দল মাননীয় প্রধানমন্ত্রী
তিনি নিজেও প্রতিশ্রুতিবদ্ধ। নগরবাসীকে গতকালকে উনি ঘোষণা দিয়েছেন ক্লিন সিটি এবং গ্রিন সিটি করার জন্য উনি সরাসরি নির্দেশ দিয়েছেন। একটা নগরের মানুষ যখন গ্রিন এবং ক্লিনের মধ্যে থাকবে তখন তার মানসিকতাও ভালো থাকবে। আমরা যে দায়বদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করব, আমরা জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাওয়ার আগে যেমনিভাবে প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতিগুলো আমাদের বাস্তবে রূপ দিতে হবে। তখনই জনগণের আস্থার জায়গায় ফিরে আসবে। আমরা হয়তোবা যে কোনো দায়িত্ব পাওয়ার পরে আমরা মিডিয়ার সামনে সব কিছুই বলে ফেলি যে আমরা এটা করব, ওটা করব। শুধু প্রতিশ্রুতি নয়, কথা বলবো কম, কাজ করব বেশি। এ হলো আমার প্রত্যাশা। 60 দিনের একটা পরিকল্পনা আমি করছি। সেই পরিকল্পনাটা আগামী 3 দিন 4 দিনের মধ্যে আমি সেটাকে শেষ করতে পারবো। পরিকল্পনাগুলো কী আছে পরবর্তীতে আপনার কাছে দিয়ে দিব, সেটিকে আপনি ফলো করলেই পাবেন।